আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে সব ধরনের আয়োজন হয়েছে, মন্তব্য নাহিদ ইসলামের। ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি 111-এর আশঙ্কা। আগামী নির্বাচনে দেশবাসীর কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান। ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন আয়োজনের প্রস্তুত সরকার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। দুদেশের মধ্যে 5টি সমঝোতা স্মারক সই। আইসিইউ থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের আর্থিক খাত, দাবি উপদেষ্টার। বাংলাদেশের সাথে বাণিজ্য বাড়াতে অনাগ্রহী ভারত। ঢাকার চিঠিতে সাড়া দেয়নি দিল্লি। এবং ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু। জুলাই বিপ্লব দমনে জড়িতদের ভোটে অংশগ্রহণ নিষিদ্ধ। ছাত্রলীগের এক নেতা ফরম নেওয়ায় ছাত্র জোটের উদ্বেগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 24-এর গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আশঙ্কা জানিয়েছেন, নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে না পারলে দেশে আরেকটি 111 আসবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিশ্রুতির বাস্তবায়ন না হলে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না। এ সময় নিজেদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির নেতারা। বিস্তারিত মাঝারুল হক মহাজিরের রিপোর্টে। 24-এর গণঅভ্যুত্থানে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুবদের নিয়ে গড়া আলাদা শাখা জাতীয় যুব শক্তি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে নানা দল, মত আর পথের মানুষের মিলন মেলা দেখা গেল এদিন। যেই লড়াইয়ের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেছে। সম্মেলনে উপস্থিত রাজনৈতিক দলের নেতারা বিভাজনের রাজনীতি ভুলে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন। ক্ষমতা নির্ভর, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি লক্ষ্য হতে পারে না। 5 তারিখের পর আমাদের এই তরুণদের, এই যুবকদের, এই ছাত্রদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য কিছু কিছু ক্ষেত্রে লোভ দেখা দিয়েছে। লোভের ঊর্ধ্বে উঠে দেশের প্রয়োজনে যেহেতু রাজনীতি করছি, সম্মান এবং দেশ সেবাকে প্রাধান্য দিয়ে সেই টার্গেট নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে আবারও নিজেদের বক্তব্য স্পষ্ট করেন এনসিপির নেতারা। যে নির্বাচন মৌলিক সনদ ছাড়া, জুলাই সনদ ছাড়া হবে, সেই নির্বাচনে কি এনসিপি যাবে? যে নির্বাচন একটা দলের জন্য হবে, যেই নির্বাচন জনগণের জন্য হবে না, সেই নির্বাচনে এনসিপি যাবে? বার্তা খুবই স্পষ্ট। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের আপত্তি নাই, কিন্তু সংস্কার এবং বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। সম্প্রতি কক্সবাজারে এনসিপি নেতাদের পিটার হাসের সঙ্গে বৈঠক, এমন গুজবের বিষয়টিও উঠে আসে এনসিপি নেতাদের বক্তব্যে। কড়া হুঁশিয়ারি দিয়ে দলটির নেতারা বলেন, আওয়ামী লীগের মতোই এখনো মিডিয়ায় নগ্ন হস্তক্ষেপ চলছে। বাংলাদেশকে হারিয়ে দেওয়ার যে প্রচেষ্টা আমরা দেখছি, ফ্যাসিবাদদের সাথে মিলে গিয়ে, ফ্যাসিবাদীদের সাথে শক্তি সমন্বয় ঘটিয়ে যারা করার চেষ্টা করছেন, এই মিডিয়া এস্টাবলিশমেন্ট, এই আর্মি এস্টাবলিশমেন্ট, এই যত আমলাতান্ত্রিক জটিলতা আছে, এরা যারা একসাথে মিলে আমাদেরকে পরাজিত করবার চেষ্টা করছেন, সেটা সফল হতে দেওয়া যাবে না। আমরা চাই না মিডিয়াকে আর কেউ নিয়ন্ত্রণ করুক। হাসিনা যেভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে, বাণিজ্যিকীকরণ করেছে, বিভিন্ন অলিগার্ক শ্রেণীর মধ্য দিয়ে মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে, সেটির অবসান ঘটুক। শুধুমাত্র মিডিয়ার বুমটা ধরিয়ে দিয়ে আপনাদেরকে বলে এটা দিয়ে হচ্ছে আপনাদের জীবিকা অর্জন করেন। আপনাদের ওয়েজ বোর্ড নাই, আপনাদের নিয়মিত বেতনের কোনো ব্যবস্থা নাই। আমরা চাই আপনারা আপনাদের পক্ষে কথা বলুন,
আপনারা গণমানুষের প্রতিনিধিত্ব করুন, কোন এজেন্সির প্রতিনিধিত্ব করার দরকার নাই, কোন বর্জুয়া শ্রেণীর প্রতিনিধিত্ব করার দরকার নাই। আপনারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করুন, বাংলাদেশ আপনাদেরকে ধারণ করবে। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গত 1 বছরে পূরণ হয়নি অভ্যুত্থানের প্রত্যাশা, তাই ঘোষণাপত্রে ছাড় দিলেও জুলাই সনদে 1 বিন্দুও ছাড় দেবে না এনসিপি। আমরা নির্বাচন চাই, নির্বাচন গণতন্ত্র ভোটাধিকারের জন্যই আমাদের লড়াই ছিল। যদি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি 1-11 আসবে। কারণ আমরা ইতিহাসে এটাই দেখেছি যে গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি আমরা দিয়েছি, যে গণতন্ত্র প্রতিষ্ঠার, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি। অন্তর্বর্তী সরকার যেই প্রতিশ্রুতি দিয়ে, যেই শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না। এর আগে কর্মসংস্থান, চাকরি, নিরাপত্তা ও সুবিধা সহ নতুন বাংলাদেশের 7 দফা যুব ইশতেহার ঘোষণা করেন যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম। যেখানে সংসদ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যুব সমাজের কণ্ঠস্বর বলিষ্ঠ হবে। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী নির্বাচনে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, তরুণ ও যুবকদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে। যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, জনগণের জীবনমান উন্নয়নই বিএনপির আগামী দিনের রাজনীতির মূল লক্ষ্য বলেও জানান তিনি। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ছাড়াও নানা শ্রেণী পেশার তরুণরা যোগ দেন। জুলাই গণঅভ্যুত্থানে তরুণ যুবকরা সামনের সারিতে থেকে জীবন দিয়ে শেখ হাসিনার 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে মুক্ত করেছে, তাই তরুণরাই আগামী দিনের বাংলাদেশ বলে মন্তব্য করেন সমমনা দলের নেতারা। আমাদের তরুণরা রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, গত 15 বছরে ভোট দিতে পারেনি, তার মানে সে কথা বলারও স্বাধীনতা ছিল না। আপনাদের দ্বারা যাতে আর কেউ জুলুমের শিকার না হন, ওই ওয়াদা আপনাদের করতে হবে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী জাতীয় নির্বাচনকে কেউ যাতে প্রশ্নবিদ্ধ করতে না পারে সে বিষয়ে বিএনপি নেতাকর্মীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। আওয়ামী লীগ নেই, আমাদেরকেই সেই দায়িত্ব পালন করতে হবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে যোগ্য করে গড়ে তুলতে তরুণদের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আজকের যুবশক্তি আজ এবং আগামীর বাংলাদেশ। প্রযুক্তি বিশ্বে নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই তরুণ যুব সমাজকে প্রযুক্তিগত এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করার কোনো বিকল্প নেই। আপনারা বিএনপির জনমুখী গণমুখী কর্মপরিকল্পনাগুলো দেশের সকলের সামনে, জনগণের সামনে তুলে ধরুন। স্লোগান নির্ভর রাজনীতির প্রয়োজন ফুরিয়ে এসেছে মন্তব্য করে তিনি বলেন, মানুষ এখন শুধু প্রতিশ্রুতি নয়, এর বাস্তবায়ন দেখতে চায়। জনগণ কিন্তু এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে। প্রতিশোধ, প্রতিহিংসা এড়িয়ে সাহস এবং সততার সঙ্গে এগিয়ে গেলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সামনে সমৃদ্ধির সম্ভাবনার সকল দ্বার উন্মুক্ত। যুব সমাবেশে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে তরুণদের কিভাবে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যায়, বিএনপি সে পরিকল্পনা নিয়ে কাজ করছে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।
আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝিতে জাতীয় নির্বাচন আয়োজনে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে ডক্টর ইউনূস একথা জানান। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে 5টি সমঝোতা স্মারক সই হয়। বৈঠকে আসিয়ানের সদস্য হতে ও রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়া সরকারের সহায়তা চান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। 3 দিনের সফরে মালয়েশিয়ায় ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে রাজধানী পুত্রজয়ায় দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে। দুদেশের সম্পর্ক জোরদারে নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বৈঠকে। এ সময় প্রতিরক্ষা সহযোগিতা, এলএনজি সরবরাহ ও অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য, উচ্চশিক্ষা, কূটনৈতিক প্রশিক্ষণ এবং হালাল ইকোসিস্টেম উন্নয়ন সহ 5টি বিষয়ে পারস্পরিক সহায়তার জন্য দুদেশের মধ্যে সমঝোতা সই হয়। দুই শীর্ষ নেতার উপস্থিতিতে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী, অর্থনৈতিক ও জ্বালানি উপদেষ্টা এবং বাণিজ্য বিনিয়োগ খাতের প্রতিনিধিরা এসব সমঝোতা স্বাক্ষর করেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। To ensure that Bangladesh is a great country with enormous potential and a great friend of Malaysia, can secure peace and promote progress and development for their people. এ সময় আগামী সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ভোটের মাধ্যমে দেশকে স্বাভাবিক পরিচালনার পথে ফিরিয়ে আনা হবে। We are very happy to have that and we strengthen our resolve in making sure that Bangladesh goes in the right direction. We are very happy we restored order in the country. We restored the economy. We restored the institutions to function within just about a year. So now we are ready for elections. So we will be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to a normal running of the country. অর্থনীতি সহ সব ক্ষেত্রে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে এক্ষেত্রে মালয়েশিয়ার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সমস্যা সমাধানেও জোরালো ভূমিকা রাখতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানান তিনি। Many Bangladeshis workers are working here. They send their income back to Bangladesh and that gives them the sustainability for their lives. So we wanted to thank Malaysia for hosting us so much of our people, and we hope this door will remain open and continue to become wider so that we can host many other young people to come and work in Malaysia. বাংলাদেশের পরিবেশ এখন অনেক স্থিতিশীল ও ব্যবসা বান্ধব উল্লেখ করে ব্যবসায়ীদেরকে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Social and investment issues in Bangladesh, widening up their opportunities so that we build an economy which will be sustainable, which will be high growth economy. We are waiting for that. দ্বিপাক্ষিক বৈঠক শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্তে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশের সফরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে দেশটির বিজনেস ফোরামে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি। এই সময় ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের অনেক সুযোগ রয়েছে। এখানে পণ্য উৎপাদন করে 7 সিস্টার্স, নেপাল ও ভুটানের মার্কেটে ব্যবসা করতে পারবেন বিনিয়োগকারীরা। সমুদ্র অর্থনীতিতেও বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশের তরুণরা খুবই সৃজনশীল। বিশ্বের বিভিন্ন দেশের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছে বাংলার তরুণরা। এদের কাজে লাগিয়ে মালয়েশিয়ার ব্যবসায়ীরা লাভবান হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টা। So I talk about inviting you to come to Bangladesh. We're inviting you of this excitement. What can be done? Creative young people. And also, the space is so much. You have not only Bangladesh you served all the neighborhood. Nepal, Bhutan, 7 sisters in India. This entire market is available. It's a completely new economy that you want to serve. And the whole world is waiting, of course. Also, I see whole Bay of Bengal waiting for us, never explored. So we'll be inviting you to take advantage of that.
দেশের আর্থিক খাত আইসিইউ থেকে ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের 1 বছর উপলক্ষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগের সময় বিভিন্ন প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে, বিদেশে পাচার হয়েছে হাজার হাজার কোটি টাকা। কয়েকটি দেশ থেকে টাকা ফিরিয়ে আনার ব্যাপারে অনেক অগ্রগতি হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, এই সরকারের মেয়াদেই কয়েকটি দুর্বল ব্যাংক একীভূত করা হবে, তবে এখনই সংখ্যা জানানো হবে না। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, ভয়ভীতি দেখাতে নয়, আয়কর রিটার্নের মিথ্যা তথ্য ঠেকাতে জিরো রিটার্নে 5 বছর জেলের কথা বলা হয়েছে। এখন 1 বছর পরে যখন আমরা দেখি, আমরা নিজে আমাদের মতে মোটামুটি সন্তোষজনক, কিছুটা স্টেবল হয়েছে। হয়তো কিছুটা আপনাদের দিক থেকে হয়তো কিছুটা দ্বিমত থাকতে পারে, কিছুটা আরেকটু আশা করেছিলেন। প্রথমত ধরুন, আর্থিক খাতে একটা বিশাল যে একটা মিসম্যানেজমেন্ট, করাপশন, ল্যাক অফ গভর্নেন্স, তারপরে মুদ্রা পাচার, এগুলি নিয়ে দেশের আর্থিকের যে আমাদের যে খাদের কিনারে বলি, ডক্টর আনিস বলে আইসিইউতে ছিলাম আমরা, খাদের কিনারে গিয়ে উনি আর একটু বেশি বলছেন, তাহলে পড়ে গিয়ে হয়তো আইসিইউতে গিয়ে আমি বলি আমরা তো আমরা পড়ে যাই নাই, সেখান থেকে আমরা একটু ঘুরে দাঁড়িয়েছি। ভারতের সাথে বাণিজ্য বাড়াতে দেশটির সরকারকে চিঠি দেওয়া হলেও তাতে সাড়া মেলেনি বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। নতুন করে 4টি পাট পণ্যে ভারতের রপ্তানি নিষেধাজ্ঞায় খুব একটা প্রভাব পড়বে না বলেও দাবি তার। পেঁয়াজের দাম বাড়তে থাকলে যে কোনো দেশ থেকে আমদানি করা হবে বলে জানান তিনি। এদিকে চলতি অর্থ বছরে 63.5 বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা ধরেছে সরকার। রিপোর্ট মাহবুব কবির চপলের। একের পর এক বাণিজ্যের দরজা বন্ধ করছে ভারত। কলকাতা বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানি সুবিধা বাতিলের পর তাদের স্থলবন্দর দিয়েও তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের তৈরি আসবাবপত্র, ফলের রস, পাটপণ্য আমদানিতে দিয়েছে নিষেধাজ্ঞা। শুধু মুম্বাইয়ের নভসেবা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য পাঠাতে পারবে বাংলাদেশ, তবে বাড়বে খরচ। বাংলাদেশ প্রতি বছর ভারত থেকে 900 কোটি ডলারের পণ্য আমদানি করে আর রপ্তানি করে 157 কোটি ডলারের পণ্য। দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক ধীরে ধীরে খারাপ হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাব দেন বাণিজ্য উপদেষ্টা। আমাদের দপ্তর থেকে ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমরা একটা চিঠি দিয়েছি, একটা দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে। আমরা এখনো কোনো জবাব পাইনি ওনাদের কাছ থেকে। আমরা ব্যাপারটা নিয়ে প্রয়োজনীয় যতটুকু সংবেদনশীলতার সাথে এটাকে অ্যাড্রেস করা দরকার আমরা সেটা করব, বাট অফকোর্স এটা ওনাদের পার্টিসিপেশনের উপরে নির্ভর করে। উপদেষ্টা বলেন, পেঁয়াজের দাম বাড়তে থাকলে দ্রুতই আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা হয়তোবা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি। এদিন বাংলাদেশের চলতি অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা তুলে ধরে বাণিজ্য মন্ত্রণালয়। জানানো হয় 63.50 বিলিয়ন বা 6350 কোটি ডলারের পণ্য ও সেবা রপ্তানি করতে চায় বাংলাদেশ, যা গত বছর ছিল 57.5 বিলিয়ন ডলার। 63.50 ভাগ ধরেছি, 50 বিলিয়ন ডলার ধরেছি। তার মধ্যে 55 বিলিয়ন হলো পণ্য খাতে এবং 8.50 বিলিয়ন ধরেছি হলো সেবা খাতে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গ্যাস ও ব্যাংকিং সংকট দূর হলে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে মনে করছেন বিকিএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। দেশের সংকটগুলির মধ্যে একটু বলি, গ্যাস সংকট তো আপনারা জানেন সবাই, ব্যাংকিং খাতে চরম সংকট চলছে, আমাদের কাস্টমসের কিছু সমস্যা আছে, আর সর্বোপরি আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই কয়টা জিনিস যদি ঠিক হয়, আমরা ইনশাআল্লাহ এর চেয়ে বেশি টার্গেটের চেয়ে বেশি করার জন্য আমরা প্রস্তুত হব। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, পাম অয়েলের দাম লিটারে 19 টাকা কমিয়ে 150 টাকা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম না কমায় দেশেও কমানো হয়নি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সিলেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা। মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় মিছিল বা শোভাযাত্রা করা যাবে না বা কোনো প্রার্থী 5 জনের বেশি সমর্থক সঙ্গে আনতে পারবে না। জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যায় জড়িতরা প্রার্থী ও ভোটার হতে পারবে না বলে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার। মনির হোসেন তপুর রিপোর্ট। বহুল প্রত্যাশিত ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে কারা প্রার্থী হবেন তা নিয়ে ক্যাম্পাস জুড়ে চলছে নানা হিসাব নিকাশ। 3টি নতুন পদ বাড়িয়ে ডাকসুর মোট পদ 28টি। এছাড়া প্রতিটি হলে 13টি পদ থাকবে। স্টুডেন্টরা চায় যে তাদের একটা প্রতিনিধি নির্বাচিত হোক, এই প্রতিনিধিগুলো তাদের জন্য কাজ করুক। দীর্ঘদিন পরে আবার একটা আমাদের ডাকসু নির্বাচন পেতে যাচ্ছি ছাত্রদের অধিকার আদায়ের জন্য। বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক জ্ঞান চর্চার কেন্দ্র এবং নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার যে প্রত্যয় আছে, সেই প্রত্যয় নিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে সদস্যপদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করছি। এই নির্বাচনে ৪৯,৭৭৫ জন শিক্ষার্থী ভোট দিবেন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী জুলাই আন্দোলনে সহিংসতার সাথে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কৃত ১২৮ জন এবং ছাত্র হত্যা মামলার এজাহারনামীয় আসামিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া শিক্ষার্থীদের সংখ্যা ৪ শতাধিক। হলের কমিটির বিষয়ে এটা প্রশাসনের সাথে দ্বন্দ্ব চলতেছে। এটা আমার মনে হয় প্রশাসন এবং ছাত্র সংগঠনগুলো এটা মিট করে ফেলবে। এটা ডাকসুতে সেরকম কোনো প্রভাব বিস্তার করবে বলে আমাদের এখনো মনে হচ্ছে না। আমরা চাইতেছি সকল সংগঠনগুলো সমানভাবে তাদের প্রচার প্রচারণা করবে এবং তাদের পক্ষে ছাত্রছাত্রীরা থাকবে, তারা নির্ভয়ে ভোট দিবে। আর এবার সবচেয়ে বড় আশার বিষয় হচ্ছে হলে কোনো নির্বাচন হচ্ছে না। মামলার আসামি অনেক শিক্ষার্থীদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের বিষয়ে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ থেকে থাকে, সেটা যদি তথ্য প্রমাণ থাকে যে সে অপরাধী, আমরা তাকে ভোটের আগ পর্যন্ত বাদ দেওয়ার জন্য আমরা অলরেডি নোটিশ করেছি। ডাকসু হোক, এটা সবাই চায়, আমরাও চাই। তাহলে এই ডাকসুর মাধ্যমে বাংলাদেশে যে সুষ্ঠু যে গণতান্ত্রিক ধারা সেটা তৈরি হবে। নির্ভয়ে যাতে ভোটাররা ভোট দিতে পারেন এবং প্রভাব কমাতে 18টি হলের ভোট হবে বাহিরের 6টি কেন্দ্রে। ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা ও ছাত্র নেতৃত্ব তৈরিতে ডাকসুর বিকল্প নেই। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নিষিদ্ধ ছাত্রলীগ এবং ৭১-এর গণহত্যার সাথে জড়িত সংগঠনের সদস্যরা যেন ডাকসু নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানায়। এ সময় নির্বাচনে ছাত্রলীগের নেতা কর্মীরা প্রার্থী হিসেবে মনোনয়ন কেনার উদ্যোগ জানায় তারা। হলগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ করে ক্যাম্পাসে রাষ্ট্রীয়ভাবে বিরাজনীতিকরণ হচ্ছে বলেও অভিযোগ করেন ছাত্ররা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ কোনো দলকে প্রাধান্য দিলে ডাকসু নির্বাচন বর্জনের হুঁশিয়ারিও দিয়েছে বাম ছাত্র সংগঠনগুলো। আরেক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় এবং সরকারের প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোসর কর্মচারীদের অপসারণের দাবি জানায় জুলাই মঞ্চ। দুর্বল ব্যাংকগুলোকে একীভূত বা মার্জ করার প্রক্রিয়ায় আমানতকারীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সরকার আমানতকারীদের সকল দায়িত্ব মেনে নেবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে এসব বলেন গভর্নর। সরকারের আমদানির ভুল নীতির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন আহসান এইচ মনসুর। রিপোর্ট ইয়াসিন রানার। যারা নিচে টাকা তারা যেন 2025-26 অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা উপলক্ষে এই সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের দাম কৃষকের কাছে এ সময় গভর্নর আহসান এইচ মনসুর বলেন, দেশে প্রয়োজনীয় সকল খাদ্য উৎপাদন না হওয়ায় আমদানি বন্ধ করা সম্ভব নয়, কিন্তু আমদানির ভুল নীতির কারণে মূল্যস্ফীতি বাড়ছে বলে মনে করেন তিনি। যে জায়গাটায় আমি সরকার হয়েও বলবো সরকার ভুল করে, সেটা হচ্ছে আমদানি নীতিতে আমরা ওই বছরের শেষে যখন দাম বাড়ে তখন আমরা ছেড়ে দেই, আমদানি করতে দেই। আরে বাবা, দামটা আগের থেকে তো আমি ছেড়ে দিতে পারি। কথাটা হলো আমি সরকার বাংলাদেশের যে দাম আছে আমদানি বিদেশ থেকে দামের উপর আমি 20% ট্যাক্স বসিয়ে দিই। যে ইচ্ছা আনবে এইটা থেকে এশিওর করে
আমরা আমদানি নীতিকে উন্মুক্ত করে দিতে পারি, কিন্তু আমরা কিন্তু সেটা করি নাই। দুর্বল ব্যাংকগুলোকে একীভূত বা মার্জ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি। এখনকার চাইতে বর্তমানে যে অবস্থা তার চাইতে এটা অবস্থা অনেক ভালো হবে। সরকারিকরণ হয়ে গেলে সরকারি দায়িত্বভার নিয়ে নিবে, কাজে এখানে চিন্তার কোনো কারণ নাই, ডিপোজিটররা নিশ্চিন্তে থাকতে পারেন, এটুকুই আপনাদের মাধ্যমে আমি বলবো। সরকার থেকে কত টাকা দেওয়া হবে স্যার? এটা এখনো সিদ্ধান্ত হয় নাই, সে বিষয়ে আমি প্রিম্যাচিউর কোনো ঘোষণা দিব না। এবার কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৯,০০০ কোটি টাকা ধরা হয়েছে, যা গত বছরের চেয়ে ২.63% বেশি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এবার খেলার খবর। বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেস আগের চেয়ে আরও উন্নত হয়েছে বলে জানালেন বিসিবি ট্রেনিং অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথাল কেলি। জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত সূচির একদিন আগেই সকালে ফিটনেস পরীক্ষায় উপস্থিত হন জাতীয় দলের ক্রিকেটাররা। অ্যাথলেটিক্স ট্র্যাকে দৌড় ও শারীরিক সক্ষমতার পরীক্ষা দেন তারা। ক্যাম্পে নাহিদ রানা, তানজিম হাসান, সাকিবের নিবেদনে মুগ্ধ হয়েছেন কোচ ক্যালি। গত বছরের এপ্রিলে বিসিবিতে কাজ শুরু করেন তিনি। তখন থেকে ক্রিকেটারদের ফিটনেসের ট্র্যাক বা তথ্য রাখছেন, এতে খেলোয়াড়দের উন্নতি বা অবনতি সহজেই নির্ণয় করতে পারছেন। এই ক্যাম্পের ফিটনেসের অংশ চলবে ১৫ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে স্কিল ট্রেনিং। ২০ আগস্ট থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রস্তুতি ক্যাম্প। সেখানে ৩০ আগস্ট ও ১-৩ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক নামধারী কিছু ব্যক্তি সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি করছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলার কর্তৃপক্ষ। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে সব ধরনের আয়োজন হয়েছে, মন্তব্য নাহিদ ইসলামের। ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি 1-11-এর আশঙ্কা। আগামী নির্বাচনে দেশবাসীর কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান। ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন আয়োজনে প্রস্তুত সরকার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। দুদেশের মধ্যে 5টি সমঝোতার স্মারক সই। আইসিইউ থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের আর্থিক খাত, দাবি উপদেষ্টার। বাংলাদেশের সাথে বাণিজ্য বাণাতে অনাগ্রহী ভারত। ঢাকার চিঠিতে সাড়া দেয়নি দিল্লি। এবং ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু। জুলাই বিপ্লব দমনের জড়িতদের ভোটে অংশগ্রহণ নিষিদ্ধ। ছাত্রলীগের এক নেতা ফর্ম নেয়ায় ছাত্র জোটের উদ্বেগ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।